সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। ঢাকার নবাবগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি জানায়, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতা, উস্কানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারিতে ছিলেন বলেও জানিয়েছে ডিবি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদাকে আদালতে তোলা হবে আজ। রোববার রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক এই CSC-কে গ্রেপ্তার করে পুলিশ। AKM নুরুল হুদা সহ বিগত 3 বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট 18 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আসামি রেখে রোববার শেরে বাংলা নগর থানায় মামলা করে বিএনপি। সেই সঙ্গে বিতর্কিত এসব নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক 3 CSC সহ অজ্ঞাত পরিচয়ের মোট 19 জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে দলটি। 2018 সালে 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিরোধীরা মাত্র 7টি আসনে জয় পায়। সে নির্বাচনের নাম হয় নিশিরাতের নির্বাচন। দিনাজপুরের পার্বতীপুরে এক শিক্ষকের বিরুদ্ধে বছরের পর বছর কর্মস্থলে না থেকেও সরকারি সকল সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষকের অনুপস্থিতির কারণে বিদ্যালয়ের শ্রেণী পাঠদান ব্যাহত হলেও অজ্ঞাত কারণে দীর্ঘদিনেও তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এদিকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাজাবাসর স্কুল অ্যান্ড কলেজ অন্যতম। 2004 সালের 24শে জুলাই যোগদানের পর ওই প্রতিষ্ঠানে এমপিওভুক্ত BSc গণিত শিক্ষক হিসেবে কর্মরত নাসরিন নাহারের নাম থাকলেও তা শুধু খাতা কলমে সীমাবদ্ধ। এমপিওভুক্ত শিক্ষক হলেও কর্তৃপক্ষকে ম্যানেজ করেই বছরের পর বছর কর্মস্থলে না থেকেও বেতন ভাতা সহ সরকারি সকল সুযোগ সুবিধা নিয়মিত নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নাসরিন নাহার বছরের পর বছর কর্মস্থলে অনুপস্থিত থেকে একদিকে বাড়িতে বসে নিচ্ছেন সুযোগ সুবিধা, অন্যদিকে এমপিওভুক্ত নিয়ম অমান্য করে তার পরিবর্তে রেখেছেন আরেকজনকে। স্থায়ী শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে শ্রেণী পাঠদান। ফলে বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রতিনিয়তই খারাপের দিকে যাচ্ছে। স্কুলে গেলে ভাড়াটে শিক্ষকের মাধ্যমে পাঠদানের মতো চাঞ্চল্যকর তথ্যের সত্যতাও পাওয়া যায়। 1 বছর যাবত ওনার গণিত ক্লাসটা আমি নিচ্ছি। উনি তো এমপিওভুক্ত শিক্ষক, ওনার পরিবর্তে আপনি চাকরি করতে পারবেন। নাসরিন নাহারের যোগাযোগের জন্য বিদ্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। তার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব দেখা যায় তাকে। এমপিওভুক্ত হয়েও বছরের পর বছর কর্মস্থলে না থেকে কিভাবে নিচ্ছেন বেতন ভাতা জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই সাথে নিউজ প্রচার না করার জন্য সাংবাদিককে ম্যানেজের চেষ্টাও করেন তিনি। আপনি বলেন স্যার, কতদিন আপনি একটু বলেন। ঘটনার বিষয়ে অবগত নন উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এ কর্মকর্তা। বিষয়টা আসলে আমার জানা নাই, নতুন আমি এসেছি এখানে। আমি বিস্তারিত জেনে পরবর্তীতে আইনে যেটা কভার করে আইন অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা করব, কর্তৃপক্ষের সাথে পরামর্শ করব। এমপিওভুক্ত হলে একজনের পরিবর্তে অন্যজনের চাকরির বিধান নেই উল্লেখ করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এ কর্মকর্তা। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। দেশের 7 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের স্বাক্ষর করা এক সতর্ক বার্তায় কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ফেনীর ফুলগাজীতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। লোকালয় থেকে পানি নামতে শুরু করেছে, তবে বন্যা কবলিত এলাকা থেকে পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হতদরিদ্র, দিনমজুর ও প্রান্তিক কৃষকেরা। ইতিমধ্যে বন্যায় ঘর বাড়ি, ফসলি জমি, গ্রামীণ সড়ক নষ্ট হয়ে গেছে, ভেসে গেছে পুকুরের বাঁধ। চরম কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন স্থানীয়রা। তাৎক্ষণিক ভাঙ্গনের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন আসেন পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চল কুমিল্লার প্রধান প্রকৌশলী। ভাঙ্গনস্থান দ্রুত মেরামতের বিশেষ নির্দেশনার ফলে কাজ শুরু করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পাহাড়ি ঢলে গত বৃহস্পতিবার রাত 10টার দিকে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর 2টি স্থানে ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে প্লাবিত হয় ফুলগাজীর 5টি গ্রাম। কমিটি আছে, টাস্কফোর্স আছে, তার মাধ্যমে সব কর্মকাণ্ড হয়ে থাকে। এখানে নয়সের কোনো সুযোগ নাই এবং কাজগুলো এখানে হবে। আমরা স্বচ্ছতার সঙ্গে বলে দেবো যে কত জিও ব্যাগ লাগবে, কি করতে হবে, সময় তথ্য থাকবে। আপনারা জনগণ যারা আছেন, গণমাধ্যম কর্মী যারা আছেন, আপনারা দেখে নেবেন যে আমরা আমাদের কোয়ালিটি কোয়ান্টিটি আমরা ব্যর্থ করছি। যদি কখনো কোনো কোয়ান্টিটি ব্যর্থ হয়ে থাকে আমাদের ব্যবস্থা নেব। আসলে আপনারা তো জানেন যে এই যে নদীগুলো, এটা কিন্তু ছোটো নদী, এখানে পানির ধারণ ক্ষমতা যেটা সেটা কিন্তু আসলে অতটা নাই। এই নদীকে চড়া না করলে কিন্তু এখানে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে, প্লাস তারপরে এটা টেকসই হবে, তার আগে কখনোই টেকসই করা যাবে। শখের বসে 5টি ড্রাগন ফলের চারা গাছ কিনেছিলেন শৌখিন এক চাষি। পরে ছাদ বাগানে চারাগুলো রোপণ করে বদলে যেতে থাকে তার ভাগ্য। ধীরে ধীরে বাণিজ্যিক চাষের চিন্তাধারায় কয়েক বছরের ব্যবধানে হয়ে ওঠেন একজন সফল খামারি। এখন সেই ড্রাগন বাগান থেকে বছরে আয় করেন 8 লাখ টাকা। কুয়াকাটা কলাপাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস মাতবর। 2010 সালে শখের বসে ড্রাগন চাষ করেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মোস্তফা জামান। তবে এখন তিনি দক্ষিণের বৃহৎ ড্রাগন চাষিদের মধ্যে অন্যতম। বর্তমানে তার প্রায় 4 একর বাগানে 100 প্রজাতির ড্রাগন রয়েছে, যার মধ্যে 70 জাতের ফলন ইতোমধ্যে শুরু হয়েছে। শুধু ড্রাগন নয়, সমন্বিত বাগানে বিভিন্ন জাতের ফলন গাছসহ মৌসুমি সবজি, মৎস্য ঘের এবং গবাদি পশু পালন করেও আয় করছেন এই খামারি। আর এই খামারে কর্মসংস্থানের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করছেন অনেকে। আমাদের এখানে কর্মসংস্থান হয়েছে, আমরা এখানে 8-10 জন লোক প্রতিদিন কাজ করি। এই যে মোস্তফা জামানের পদ্ধতি দেখেন, এই পদ্ধতি অনেক লোকে কাজ করে সম্পদ। ছেলে মেয়ে নিয়ে অনেক সুখে আছি। বছরে আমার আয় থাকে, খাইলে ভালো থাকি। আমরা 5 জন মানুষ কাজ করি। চাষি মোস্তফা জামান এই লাভজনক কৃষিকে ছড়িয়ে দিতে চান সকল উদ্যোক্তাদের মাঝে। যেগুলো মানুষের খাবার মানে বিষমুক্ত এবং রাসায়নিক মুক্ত খাবারগুলো যেগুলো হয়, সেখান থেকে আমার এখান থেকে উৎপাদন হয় এবং আমার এই বাগান থেকেই এসে অনেকে নিয়ে যায়। সবচেয়ে ভালো লাগে যখন আমার বাগানে বিভিন্ন রকম মানুষ আসে, আমার কাছে পরামর্শ নেয়, তো আমার খুব ওইখানে ভালো লাগে। কৃষি বিভাগও বলছে এই চাষির সফলতার কথা। তার ফলটা খুবই অর্গানিক, সুস্বাদু। এটা পুরো উপজেলায় তার একটা সুনাম রয়েছে এবং আমি চাচ্ছি এই ধরনের কৃষক শুধু কলাপাড়া নয়, সারা দেশে এই ধরনের কৃষকের সংখ্যা বাড়ুক, আমরা সেই প্রত্যাশা করি। ড্রাগন চাষে মোস্তফার এই সফলতা হতে পারে নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণা। ইলিয়াস মাতবর, মাই টিভি। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মাহমুদ খালেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে পুলিশ বাহিনীর জন্য কলঙ্ক মোছার নির্বাচন। তিনি বলেন, গত জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে তারা আঙুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। জুলাই-আগস্টের পর সারা দেশে বেশ কয়েকদিন পুলিশ বাহিনী কর্মবিরতি দিয়েছিলেন। সরকারের নির্দেশে দায়িত্ব নেওয়ার পর নতুনভাবে পুলিশ বাহিনী তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। টাঙ্গাইলের মির্জাপুরে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে প্যারেড গ্রাউন্ড মাঠে 55তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সকালে তিনি টাঙ্গাইলের মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে উপস্থিত হলে ট্রেনিং সেন্টারের সুসজ্জিত বাহিনী তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি সাজওয়া জানে কুচকাওয়াজ পরিদর্শন করেন। আগামী কিছুদিন বা কয়েক মাস পরেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা পুলিশ বাহিনী ইতিমধ্যে ঈদের বন্ধের মধ্যেই আমরা এই নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা কেন আগে থেকে চেষ্টা করছি যাতে করে আমাদের 2,03,000 পুলিশ বাহিনীকে আমরা নির্বাচনের উপযোগী একটা প্রশিক্ষণের মাধ্যমে
মানুষকে বোঝাতে চাই, জনগণকে বোঝাতে চাই যে আমাদের যে হারানো গৌরব সেটাকে আমরা ফিরিয়ে আনার জন্য একটা চ্যালেঞ্জ নিয়েছি আমরা। দিনাজপুরের পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল সংখ্যক মাদক সহ আব্দুর রউফ অপু নামে এক ব্যক্তি আটক হয়েছে। রোববার রাতে সেনাবাহিনী ও পার্বতীপুর মডেল থানা পুলিশ উপজেলা সংলগ্ন পশ্চিম হুগলিপাড়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে মাদক সহ তাকে হাতে নাতে আটক করে। এ সময় তার কাছ থেকে 2299 পিস আমদানি নিষিদ্ধ ট্যাপেন্ডাটল ট্যাবলেট, 8টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৭৫,৬৭০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল সহ আটক অপুকে রাতেই পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। অভিযানে সাব ইন্সপেক্টর দুলাল সহ পার্বতীপুর সেনা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা জামাতের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা জামাতের ইসলামের আয়োজনে ধানগড়া দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামাতে ইসলামের আমির মোহাম্মদ আলী মুর্তজা। বিএনপির সংবাদ সম্মেলনে যে অভিযোগ এনেছেন তার প্রতিবাদ জানিয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, জুমার নামাজ সর্বস্তরের মানুষ একসঙ্গে অংশগ্রহণ করেন। শেষে আগত বিএনপির নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করে, যা সাধারণ মুসল্লিদের মধ্যে অস্বস্তি সৃষ্টি করে। এ সময় রায়গঞ্জ উপজেলা জামাতে ইসলামের নায়েবে আমির মোহাম্মদ আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ মনসুর আলী, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ঘাটালে 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য কেন্দ্রীয় কমিটির সদস্য ও কক্ষ পরিদর্শকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ঘাটাইল উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদ। এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল মাধ্যমিক শিক্ষা অফিসার মুশফিকুল ইসলাম। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ উপলক্ষে রোববার বিকেলে গণজামায়াত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানান কেন্দ্রীয় নেতাদের কাছে। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন এবং পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজউদ্দিন আহমেদ। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাজিম উদ্দিন আলম বলেছেন, 15 বছরে আওয়ামী লীগ এদেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে। এদেশের জনগণের প্রতি আওয়ামী লীগের কোনো ভালোবাসা ছিল না, শ্রদ্ধা ছিল না। যদি তাই থাকতো তাহলে এভাবে জেনারেশন ধ্বংস করতে পারে না আওয়ামী লীগ। রোববার ভোলা চরফ্যাশন উপজেলার জনতা বাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে রসুলপুর নাজিম উদ্দিন আলম ডিগ্রি কলেজ ও বেগম রহিমা ইসলাম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গোবিন্দগঞ্জ হাইস্কুল প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দীপু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাবুল আলম নিতু, পৌর 1 নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাশেম সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।